এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা লখনৌর একটা ঘটনা। লখনৌতে সন্দীপ তোমর নামের একজন আর্মি ডিপার্টমেন্টের ক্যাপ্টেন থাকতেন। তার যখন বিয়ের বয়স হয়েছিল, তার বাড়ির লোকজনেরা তার জন্য একটা উপযুক্ত পাত্রী খুঁজছিল। উপযুক্ত পাত্রীর খোঁজ শেষ হয়েছিল। শ্বেতা সিং নামের এক মেয়েকে তারা বেছে নিয়েছিল। দুই পরিবার ছিল ওয়েল এডুকেটেড ফ্যামিলি। দুই পরিবারের লোকজনের মধ্যে দেখা সাক্ষাৎ কথা হয়। সন্দীপ তোমার নিজের হবু স্ত্রী শ্বেতার সাথে দেখা করেছিলেন, কথা বলেছিলেন, সময় কাটিয়েছিলেন, হ্যাঁ বলেছিলেন বিয়ে করার জন্য। কি কি নেওয়া দেওয়া হবে, যদিও আমাদের দেশে একটা কথা খুব প্রচলিত যে পণ নেওয়া অপরাধ, পণ দেওয়া অপরাধ, কিন্তু এই ব্যাপারটা অপরাধ হওয়া সত্ত্বেও সবাই কিন্তু করে, বছরের পর বছর ধরে করে আসছে, এটাই আমাদের দেশের নিয়ম। তো যাই হোক, সেই নিয়ম মাফিক বিয়ে হয়ে যায়। মেয়ের বাড়ির লোকজন যতদূর সম্ভব চেষ্টা করেছিল ছেলেকে কিছু দেওয়ার, যাতে তার মেয়ে জামাই ভবিষ্যতে খুব ভালো থাকতে পারে। 10 লাখ টাকা ক্যাশ, 10 লাখ টাকা ডিপোজিট, ঘরে ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র, আসবাবপত্র, জামা কাপড়, বাসনপত্র সব কিছু দিয়ে শ্বেতার সাথে বিয়ে দেওয়া হয়েছিল সন্দীপ তোমারের। বিয়ের রাত থেকেই সন্দীপ তোমারের খারাপ ব্যবহার শুরু হয়ে গেছিল শ্বেতার সাথে। শ্বেতাকে সে বলেছিল শ্বেতার ফিগার আকর্ষক নয়। তিনি অনেক মেয়ে দেখেছেন, মহিলা দেখেছেন, তাদের ফিগার তার খুব ভালো লেগেছে, শ্বেতাকে তার ভালো লাগছে। বডি শেমিং শুরু হয়ে গেছিল প্রথম দিন থেকে। কিন্তু শ্বেতার কিচ্ছু করার নেই। মা বাবা এত টাকা পয়সা খরচ করে বিয়ে দিয়েছে, শ্বেতা মুখ বুজে সব অপমান সহ্য করছিল। শ্বেতা বাপের বাড়ি আসে। বাপের বাড়িতে মাকে সব বলে। মা আর শ্বেতা দুজনে মিলে ডিসিশন নিয়েছিল যে একজন প্লাস্টিক সার্জনের কাছে যেতে হবে, দেখা করতে হবে, শ্বেতার শরীরটা কিভাবে আকর্ষক করা যায়। ব্রেস্ট ইমপ্লান্টের একটা সার্জারি করাতে হবে, স্তনের সাইজ বাড়ানোর একটা সার্জারি, সেটা করাতে হবে। মা মেয়ে গিয়ে সেটা করিয়েও ছিল, সাকসেসফুল হয়েছিল অপারেশন। মা নিশ্চিন্ত, মেয়েকে পাঠানো হয় আবারও হাজবেন্ডের কাছে পাঞ্জাবে। পাঞ্জাবে পোস্টিং ছিল সন্দীপ তোমরের। সন্দীপ আর সন্দীপের স্ত্রী শ্বেতা সেখানে গিয়ে নিজেদের সংসার শুরু করেছিল সরকারি বাংলোতে। ঠিকঠাক দিন চলছে, কিন্তু সন্দীপের এখনো বউকে আকর্ষক মনে হচ্ছে না, ভালো লাগছে না। সে প্রত্যেক দিন স্ত্রীকে মারধর করছে। এখন প্রতিদিন শুরু হয়েছে নতুন নতুন চাহিদা। চাহিদা বলতে কিছু জমি লিখে দিতে হবে তার নামে। তার শ্বশুরের প্রচুর জমি রয়েছে, তার শ্বশুর সব দিয়েছে, কিন্তু সে এত বড় একটা ভালো পোস্টে কাজ করে, এত মান সম্মান তার, এত স্যালারি তার, তাহলে তার ঘোরার জন্য একটা লাক্সারি কার অবশ্যই দেওয়া উচিত ছিল, যেটা তার শ্বশুর করেনি। বিশাল একখানা ভুল করেছে। নিজের মেয়েকে কিচ্ছু না দিয়ে এত যোগ্য একজন জামাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। এটা কেন করলো? প্রত্যেক দিন একই কথা নিয়ে মারধর শুরু হয় শ্বেতার। আরো 10 লাখ টাকা এনে দিতে হবে, কারণ শ্বেতাকে নিয়ে প্রচুর খরচ করতে হচ্ছে সন্দীপকে। রোজ রোজ একই ব্যাপার, শ্বেতার ভালো লাগছিল না। বিয়ের বয়স যখন পুরোপুরি 5 মাস হয়নি, 3 দিন বাকি ছিল, 9 জুলাই 2013, সকালবেলায় 7:30টার সময় মেয়ের বাবা মায়ের কাছে জামাইয়ের কল এসেছিল যে আপনাদের মেয়ে সুসাইড করেছে। মা বাবা ছুটে লখনৌ থেকে পাঞ্জাবে যায়, তবে মেয়ে জামাইয়ের বাড়িতে বা কোয়ার্টারে যায়নি, তারা সোজা গেছিল পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে গিয়ে মেয়ের মা বাবা জানিয়েছিল যে আমাদের মেয়ে কালকে 8 জুলাই
বিকেল 4:45 নিজের মাকে কল করে বলেছিল যে আমার হাজবেন্ড আমাকে প্রচুর মারধর করছে, আমি এখানে থাকলে মরে যাব, আমাকে এসে এখান থেকে নিয়ে যাও। মা ঘটনাটা বাবাকে বলেছিল। মেয়ে কল করেছিল রাত্রেবেলায় 9:30টার সময় বাবাকে। মাকে সে যা যা বলেছিল বাবাকে আবারও তাই তাই বলেছিল যে আমি কোনোভাবে এখানে থাকতে পারবো না, আমি বাঁচতে চাই, তোমরা এসে আমাকে নিয়ে যাও। মা আর বাবা দুজনে রেডি হয়ে গেছিল যে নেক্সট ডে তারা পাঞ্জাবে গিয়ে মেয়েকে নিয়ে আসবে। পাঞ্জাবে যাওয়ার আগেই খবর এসে যায় যে মেয়ে মারা গেছে। বাবা কাঁদতে কাঁদতে পুলিশ স্টেশনে বলেছিলেন যে আমি কিছু ডিসিশন নেওয়ার আগেই আমার মেয়ে ফাইনাল ডিসিশনটা নিয়ে ফেলেছে। আমার মেয়ে যদি সুসাইড করেও থাকে আমার বিশ্বাস আমার জামাই এ কাজ করতে তাকে বাধ্য করেছে। আমরা জামাইয়ের বিরুদ্ধে এফআইআর করতে চাই যে জামাই আমাদের মেয়েকে মেরে ফেলেছে। সেটাই মা আর বাবা করেও ছিল। এবার পোস্টমর্টমের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছিল। পোস্টমর্টম রিপোর্টে জানা যায় যে গলায় ফাঁস লাগিয়ে মারা যায়নি, গলা চেপে তাকে মেরে ফেলা হয়েছে। কারণ ফাঁস লাগালে যে দাগটা হয় সেই দাগটা ছিল না। পোস্টমর্টমে ব্রেস্ট থেকে সত্যি সত্যি 9 সেন্টিমিটারের দুখানা সিলিকন বল পাওয়া গেছিল। বোঝা যায় যে সত্যি সত্যি মা যেটা বলছিল ব্রেস্ট ইমপ্লান্ট একটা সার্জারি তার মেয়ের করানো হয়েছিল তার জামাইয়ের জন্য, তার জামাইয়ের বডি শেমিং এর জ্বালায়। সেটাও সত্যি প্রমাণ হয়। এবার জামাই কিন্তু নিজের বয়ান চেঞ্জ করেছিল। এতক্ষণ সন্দীপ তোমার বয়ান দিয়েছিল যে সে 5:30টার সময় মর্নিং ওয়াক করতে গেছিল, 7টার সময় ফিরে এসে দেখেছিল যে তার স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল। সে স্ত্রীকে নামিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেছিল, সেখানে গিয়ে জানতে পেরেছিল স্ত্রী আর বেঁচে নেই। কিন্তু যখনই সে পোস্টমর্টমের রিপোর্ট পায় এবার সে বলেছিল যে আমি মর্নিং ওয়াক করে এসে দেখেছিলাম যে আমার স্ত্রী খাটে শুয়ে রয়েছে, তাহলে হয়তো নিজে বিষ খেয়ে থাকবে, গলায় ফাঁস লাগানো ছিল, সে আর বলেনি। সবাই বুঝতে পারছিল সন্দীপ তোমার বারবার নিজের বয়ান পাল্টাচ্ছে, কিন্তু তাকে কিচ্ছু বলা হচ্ছিল না, কারণ সে আর্মির একজন ক্যাপ্টেন। পুলিশের ডিপার্টমেন্ট আর্মির ডিপার্টমেন্টের ক্যাপ্টেনকে সম্মান দিচ্ছিল বলে কিছু বলছিল না, এমনকি তাকে অ্যারেস্টও করা হচ্ছিল না। আর্মি ডিপার্টমেন্টে যেহেতু সে কাজ করে একটা নিয়ম রয়েছে, আর্মি ডিপার্টমেন্টকে ব্যাপারটা জানাবে, আর্মি ডিপার্টমেন্ট যদি পারমিশন দেয় তবেই তার লোককে অ্যারেস্ট করা যাবে। এই ঘটনাতেও বেশ কিছু সময় যায়। ইতিমধ্যে বিসরা রিপোর্টে যেটা দেখা গেছিল সেটাতে দেখা যায় যে শ্বেতা সিং এর শরীরে বিষের মাত্রা পাওয়া গেছে। তখন পুলিশ টিম বুঝতে পারে যে তার হাজবেন্ড তাকে বিষ খাইয়েছে। এদিকে সন্দীপ তোমার প্রমাণ দিতে শুরু করে। সে বলে যে আমি তো আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম, আমি এই ঘটনা ঘটার আগের দিন নিজের স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছিলাম, ফুল কিনে দিয়েছিলাম, শপিং করিয়েছিলাম, রেস্টুরেন্টে খাইয়েছিলাম, আপনারা প্রমাণ দেখুন। সত্যি সত্যি সব জায়গাতে বিভিন্ন সিসিটিভি ফুটেজে তাদের দুজনকে একসাথে দেখা গেছিল। শুধু তাই নয়, যেখানে যেখানে তিনি নিজের স্ত্রীকে নিয়ে গেছিলেন সব জায়গাতেই পেমেন্টগুলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কার্ড দিয়ে করেছিলেন। ব্যাপারগুলো দেখে মনে হচ্ছে তিনি প্রমাণ তৈরি করার জন্যই বারবার কার্ড ইউজ করেছিলেন। এবার আর্মি ডিপার্টমেন্ট থেকে অর্ডার পাওয়া যায় তাকে অ্যারেস্ট করা। তাকে অ্যারেস্ট করার পর কেস চলে। কেস চলার পর তার কারাদণ্ড হয়ে যায়। 2014 থেকে 2019 পর্যন্ত 5 বছর সে জেলেই থাকে। তারপরে হাইকোর্টে সে বেলের জন্য আবেদন দেয়, তার বেল হয়ে যায়। বেল হওয়ার পরে সে জেল থেকে বেরিয়ে যায়। এবার শ্বেতা সিং এর বাবা আবারও আবেদন জানায় হাইকোর্টে। 2022 সালে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়। 2022 সালে
সে আত্মসমর্পণও করেনি। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ টিম তাকে সব জায়গায় খুঁজছিল। সে কোথাও একটা পালিয়ে গেছিল। পুলিশ টিমের মনে হয় যে তার বাড়ির লোকজন, পরিচিত লোকজনেদের যে ফোন, সেই নাম্বারগুলোকে সার্ভিলান্সে লাগানো উচিত। কারণ সে যেখানেই যাক কখনো না কখনো নিশ্চয় বাড়ির লোকজনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। এই মনে করে পুলিশ অপেক্ষা করতে থাকে। কিন্তু সে কখনো কোথাও থেকে কোনোদিন ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করেনি নিজের বাড়ির লোকজনের সাথে বা পরিচিতদের সাথে। লখনৌ পুলিশ, পাঞ্জাব পুলিশ তাকে খুঁজতে থাকে, কোথাও তাকে পাওয়া যায় না। 2024 সালে আবারও শ্বেতার সিং এর বাবা হাইকোর্টে গিয়ে আবেদন দিয়েছিলেন যে এইভাবে অপরাধী আমার জলজ্যান্ত মেয়েকে শেষ করে দিয়ে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ ডিপার্টমেন্ট কেন কোনো স্টেপ নিচ্ছে না। পুলিশ কিন্তু খোঁজাখুঁজি করছিল। পুলিশ কিন্তু প্যান কার্ডের নাম দিয়ে লোকেদেরকে খুঁজছিল। যে সমস্ত লোকজনেদের নাম সন্দীপ তোমর, তাদের ইনভেস্টিগেশন করা হচ্ছিল, তাদের ফটো মিলিয়ে দেখা হচ্ছিল। সন্দীপ তোমর নামের বহু লোক রাজস্থান, ইউপি, মধ্যপ্রদেশ ইত্যাদি জায়গায় পাওয়া যায়, দেখা যাচ্ছিল প্রচুর লোক। পুলিশ খুঁজছিল, কিন্তু ওই সন্দীপ তোমরকে দেখা যাচ্ছিল না। হঠাৎ করে ভারত গ্যাস এজেন্সি থেকে একটা খবর পুলিশ টিমকে দেওয়া হয়। সেটা হচ্ছে গ্যাসের নতুন কানেকশন নেওয়ার জন্য কোনো না কোনো পরিচয়পত্রের দরকার। সন্দীপ তোমর নামের কোনো একজন নিজের প্যান কার্ড দিয়ে গ্যাসের একটা কানেকশন নিয়েছিলেন। কানেকশনটা নিয়েছিলেন মধ্যপ্রদেশের কুরধারা নামের একটা এরিয়া থেকে। 2026-এ ভারত গ্যাস এজেন্সি থেকে একটা খবর দেওয়া হয়েছিল লখনৌ পুলিশকে। সেখানে জানানো হয়েছিল যে ওই গ্যাস এজেন্সি থেকে গ্যাসের নতুন কানেকশনের জন্য যে প্যান কার্ড একটা দেওয়া হয়েছিল, সেটার সাথে ওই সন্দীপ তোমরের মিল পাওয়া যাচ্ছে। ওটাই ছিল সন্দীপ তোমরের আসল প্যান কার্ড। প্যান কার্ড সে চেঞ্জ করেনি। পুলিশের সন্দেহ হয়েছিল, পুলিশ টিম এসেছিল। একটা গ্যাস এজেন্সির ডেলিভারি বয়কে তার ফটো দেখানো হয়েছিল। তারপরে গ্যাস সিলিন্ডার নিয়ে সে তার বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে সন্দীপ তোমরকে সে সামনাসামনি দেখেছিল। দেখার পরে সে আবারও এসে পুলিশ টিমকে জানিয়েছিল যে ফটো আপনারা আমাকে দেখিয়েছিলেন, সেই লোকটাই ভেতরে একটা ঘরে রয়েছে। তবে লোকটা এখন দাঁড়িয়ে আছে। আমার মনে হয়েছে দুটো লোক সেম, যেটা ফটোতে দেখেছি সেটাই কিন্তু ওই ঘরের মধ্যে রয়েছে। পুলিশ টিম যায়, তাকে অ্যারেস্ট করে। দেখা যায় সত্যি সত্যি ওটা সন্দীপ তোমর। সন্দীপ তোমরকে জিজ্ঞেস করা হয় যে সে বিয়ে করেছে কিনা। সে বলে যে সে বিয়ে করেনি, কারণ সে অপরাধী, সে জেল থেকে পালাবার চেষ্টা করছিল। তার মনে হয়েছিল সে যদি বিয়ে করে তাহলে পাস্টের ব্যাপারে অনেক প্রশ্ন তার নতুন স্ত্রী করবে, সেগুলো তাকে বলতে হবে। তার থেকে বাঁচার সব থেকে ভালো উপায় যে সে বিয়ে করবে না। সে সেখানকারই একটা কোম্পানিতে কাজ করছিল। কোম্পানিতে কাজ করছিল আর সে ক্যাশে মাইনে নিচ্ছিল। তার কোনো রকম কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তবে তার একটা প্যান কার্ড ছিল, যে প্যান কার্ডটা তাকে ধরিয়ে দিয়েছিল। পরবর্তীকালে মানে এখন সে পাঞ্জাবের একটা জেলে রয়েছে। সে যতদিন বাঁচবে তাকে জেলেই কাটাতে হবে। ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবার চেষ্টা করবেন।